আমাদের লাস্ট ক্লাস এবং আজকে আমাদের টপিকও শেষ হবে, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আমরা আগের দিনই এটা শুরু করছি, আজকে এটা আমরা র‍্যাপ আপ করব। সো আগের দিন আমরা কি দেখছি? হ্যাঁ, আগের দিন আমরা একটা নিউরন দেখছি। একটা নিউরন দেখতে কিরকম হয়? একটা নিউরনের দুইটা পার্ট আছে। প্রথমে একটা সামেশন, একটা সামার, আর তারপরে একটা অ্যাক্টিভেশন। সেই অ্যাক্টিভেশনটা সিগমা হতে পারে, রেনবো হতে পারে। ঠিক আছে না? দিস ইজ ওয়ান নিউরন। ঠিক আছে, এটা একটা নিউরন। মানে পুরোটাকে আসলে আমরা যখন এরকম সার্কেল দেওয়া হয় তখন এটার মানে আসলে পুরোটা, হ্যাঁ, এই পুরোটা আসলে এই নিউরনের মধ্যে আছে। ঠিক আছে, একটা নিউরনের মধ্যে অলওয়েজ দুইটা পার্ট থাকে, একটা সামার এবং একটা অ্যাক্টিভেশন। আচ্ছা, এখন ধরেন নিচে আমরা আরেকটা নিউরন নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড নিউরন। এটা ধরেন হচ্ছে নিউরন 1, এটা হচ্ছে নিউরন 2। এই দুইটাকে যদি আমি একটা থার্ড নিউরনের সাথে কানেক্ট করি, এখন এই পুরো জিনিসটাকে আমরা কি বলবো? পুরো জিনিসটাকে এখন আমরা বলবো একটা নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, সো অনেকগুলো নিউরনকে কানেক্ট করলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? একটা নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, এইটাও একটা নিউরাল নেটওয়ার্ক। এই পুরো ফিগারটা, এই পুরো ফিগারটা এটা একটা নিউরাল নেটওয়ার্ক। এটা একটা ছোট নিউরাল নেটওয়ার্ক, এখানে তিনটা নিউরন আছে, বাট এটা একটা নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, সো রিয়েল লাইফে নিউরাল নেটওয়ার্কগুলো আরো অনেক বড় হবে, আমরা আজকে এই এক্সাম্পল দেখব, বাট দ্যাটস এ নিউরাল নেটওয়ার্ক। সো নিউরন কি? নিউরন হচ্ছে একটা সামার এবং একটা অ্যাক্টিভেশন। এই দুটোর কম্বিনেশনকে বলে একটা নিউরন। আর কয়েকটা নিউরনকে যখন আমি কম্বাইন করি তখন সেই জিনিসটাকে বলে একটা নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, সো আবার বলি, বলেন এই ফাইনাল যেটা হচ্ছে আউটপুট নিউরন, এইটার অ্যাক্টিভেশন কি রেলো হইতে পারবে? না, এটার অ্যাক্টিভেশন কি হওয়া লাগবে? সিগময়েড হওয়া লাগবে। এইটার অ্যাক্টিভেশন আসলে রেলো হইতে পারে, এটা পরীক্ষায় সিগময়েড দেওয়া থাকতে পারে, রেলো দেওয়া থাকতে পারে। ফাইনালটা সিগময়েড, রেলো দেওয়া থাকতে পারে না, ফাইনালটা সিগময়েড দেওয়া থাকতে পারে। আপনাদেরকে মাঝে মাঝে কোশ্চেন করতে পারে যে ফাইনাল অ্যাক্টিভেশন ফাংশনটা কি হবে, তখন বলতে হবে এটা যেহেতু ফাইনাল অ্যাক্টিভেশন, এখানে আসলে সিগময়েড থাকা লাগবে। আচ্ছা, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, আপনারা কি দেখছেন তাই না, যে এখানে সিঙ্গেল পয়েন্ট ক্রসওভার করা যাবে কিনা। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সেটা গেল। তো এটা হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্কের একটা एग्जांपल দেখলাম। এখন আমরা একটা রিয়েল লাইফ না, মানে ধরেন এখন একটা মোর রিলেভেন্ট নিউরাল নেটওয়ার্ক দেখি। আচ্ছা, এই ফিগারটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক দেখতে এরকম হয়। তো প্রথমেই এই সার্কেলগুলো আসলে কি? এই সার্কেলগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে নিউরন। হ্যাঁ, এই সার্কেল যেগুলো দেখতেছেন, এই সার্কেলগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে নিউরন। তার মানে একটা সার্কেলের মধ্যে আসলে কি আছে? প্রথমে একটা সামার আছে, তারপরে একটা অ্যাক্টিভেশন আছে। হ্যাঁ, এটা বলে গেলে হবে না, একটা সামার এবং একটা অ্যাক্টিভেশন। তো আসলে একটা সার্কেলের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে। এই সার্কেলগুলোকে আমরা কি বলতেছি? এগুলো হচ্ছে নিউরন। এখানে দেখেন অনেকগুলো নিউরনকে এক করে একটা নিউরাল নেটওয়ার্ক বানানো হয়েছে। আর এই যে এগুলোকে বলে লেয়ার। যেমন ধরেন এই যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তারপরে এটা একটা লেয়ার। সো এই জিনিসগুলোকে কি বলে? লেয়ার বলে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এখন এই লেয়ারগুলো আসলে বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা বলেন তো, ফাইনাল লেয়ারটা এটা লেখাই আছে, বাট লেখা না থাকলেও আমরা জানতাম এই ফাইনাল লেয়ারটা কি। এইটাই হচ্ছে আমার আউটপুট লেয়ার। এইটাই হচ্ছে আমার আউটপুট লেয়ার। আচ্ছা, তাহলে বলেন তো ইনপুট লেয়ার কোনটা হবে? একদম লেফট এ যেটা ইনপুট লেয়ার। এইখানে ইনপুটগুলো কি হবে বলেন? এখানে ইনপুটগুলো কি হবে? ফিচার। সো আপনার ধরেন ফিচার যেগুলো আছে, ধরেন x1, x2, এই জিনিসগুলো আসলে এই যে এইখানে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো এইখানে যাবে। সো তার মানে আসলে এই প্রথম লেয়ারটাকে আমরা বলতেছি ইনপুট লেয়ার। সো দেখেন ইনপুট লেয়ারটা আসলে মোটামুটি নির্দিষ্ট। হ্যাঁ, কয়টা ইনপুট লেয়ারে কয়টা নিউরন থাকবে? আপনার যতগুলো ফিচার আছে। এই পয়েন্টটা কি বুঝে গেছে? এখানে আরবিট্রারি ছবি এঁকে দেখানো হয়েছে, বাট রিয়েল লাইফে মানে এই যে ধরেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট, সরি আপনাদের যে প্রজেক্ট করতেছেন, হ্যাঁ, মানে আমি আপনাদের বেশিরভাগের কোশ্চেনের বেশিরভাগের অ্যাসাইনমেন্টে দেখো আপনারা হচ্ছে আরবিট্রারি একটা নিউরাল নেটওয়ার্ক বানাইছেন, কিন্তু আসলে নিউরাল নেটওয়ার্কের একটা স্ট্রাকচার আছে। কয়টা ইনপুট লেয়ারে কয়টা নিউরন থাকবে? যতগুলো ফিচার আছে। তো ধরেন আপনার একটা হাউস ফ্যাক্টরি ডেটা সেট আছে এবং প্রত্যেকটা হাউসের জন্য 10টা ফিচার লেখা আছে, তাহলে আপনার ইনপুটে কয়টা নিউরন থাকতে হবে? 10টা নিউরন থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হলো খুবই সহজ। তো এখন আমরা
মাঝখানে লেয়ারগুলোকে কি বলে হিডেন লেয়ার। হ্যাঁ, এই জায়গাতে হচ্ছে ভ্যারিয়েশনটা হয়। তো দেখেন ইনপুট লেয়ার কিন্তু ফিক্সড, আপনি যেরকম প্রবলেমই নেন যতগুলো ফিচার আছে ততগুলো ইনপুট লেয়ারে ততগুলো নিউরন থাকবে। আউটপুট লেয়ার অফ টেক্সটটা কোথায় হয় এই হিডেন লেয়ারে। সো ধরেন আপনার যে তিনটা হিডেন লেয়ার লাগবে এমন কোনো কথা নেই। ধরেন আপনি একটা হিডেন লেয়ার নিয়ে কাজ শুরু করলেন, আপনি দেখলেন অ্যাকুরেসি আসছে 75%, অনেক বেশি আসে। তখন আপনি করবেন কি আরেকটা হিডেন লেয়ার অ্যাড করবেন, তখন ধরেন অ্যাকুরেসি আসলো 85%, বেটার হলো। আপনি থার্ড আরেকটা হিডেন লেয়ার অ্যাড করেন, তখন দেখলেন হয়ে গেল 95%। আপনি দেখলেন যে আচ্ছা যত হিডেন লেয়ার অ্যাড করতেছি অ্যাকুরেসি বাড়তেছে। আপনি ফোর্থ আরেকটা লেয়ার অ্যাড করলেন, এইবার অ্যাকুরেসি হয়ে গেল 87। আপনি ফিফথ একটা অ্যাড করলেন, এবার হয়ে গেল 86। সো এখন আপনি একটা প্যাটার্ন বুঝতে পারলেন যে আচ্ছা এখন আর বাড়ায় লাভ নেই। সো তিনটা হিডেন লেয়ার দিয়ে আমি ম্যাক্সিমাম অ্যাকুরেসি পেয়ে গেছি। তো তখন আপনি বুঝলেন যে আচ্ছা এখানে আসলে তিনটা হিডেন লেয়ার নেওয়া লাগবে। বুঝা গেছে? তো কয়টা হিডেন লেয়ার নেওয়া লাগবে এটা কোন আনসার। একটা ইনপুট লেয়ার থাকাই লাগবে, একটা আউটপুট লেয়ার থাকতে হবে। হিডেন লেয়ার কয়টা? হিডেন লেয়ার একটাও হইতে পারে, 100টাও হইতে পারে। এটা এনটায়ারলি ডিপেন্ড করে আপনার প্রবলেমে কতটুকু হিডেন লেয়ার আসবে। বেশি দেওয়া সবসময় ভালো না। হ্যাঁ, সবসময় বেশি দেওয়া ভালো না, বেশি দিলে মাঝে মাঝে খারাপ হতে পারে। তো আপনি এটা হচ্ছে রান করে করে দেখবেন কোন হিডেন কতগুলো হিডেন লেয়ারের জন্য আমার সবচেয়ে ভালো পারফর্ম করে। ঠিক আছে? তো যদি পরীক্ষায় কোশ্চেন আসে একটা নিউরাল নেটওয়ার্কে কয়টা হিডেন লেয়ার থাকতে হয়, কোন আনসার অ্যাটলিস্ট একটা থাকতেই হবে, অ্যাটলিস্ট একটা থাকতেই হবে। একের বেশি যে কোনো সংখ্যা থাকতে পারে। হ্যাঁ, এটা এনটায়ারলি ডিপেন্ড করে আমার প্রবলেম। আচ্ছা, তারপরে হিডেন লেয়ারে কতগুলো নিউরন থাকতে হবে এটার কোন আনসার নেই। এই সবগুলো আসলে এগুলোকে আমরা বলি হাইপার প্যারামিটার। একটা হিডেন লেয়ারে মানে বুঝলাম হিডেন লেয়ার কতগুলো থাকবে এটা ডিপেন্ড করে প্রবলেমের উপর। একটা হিডেন লেয়ারে কতগুলো নিউরন থাকবে এইটাও ডিপেন্ড করে আমাদের প্রবলেমের উপর। ঠিক আছে? এইটাও আপনি ট্রাই করে করে দেখবেন যে কত মানে আমাদের একটা আইডিয়া থাকে। হ্যাঁ, আপনি মানে যখন রিসার্চ করতে থাকে একটা আইডিয়া থাকে যে আসলে মানে না হলে তো আমি সাগরের মধ্যে পড়ে যাব যে আসলে কয়টা হিডেন লেয়ার আছে। আমাদের রাফলি একটা আইডিয়া থাকে যে এরকম ধরেন 100টা বা 150টা, এটা আমাদের একটা আইডিয়া থাকে 100-150 এর মধ্যে কিছু একটা হলে ভালো হবে। এক্স্যাক্টলি কত লাগবে সেটা ডিপেন্ড করে আমাদের প্রবলেম। এই জিনিসটা পুরো লার্নিং রেটের মতো। আমাদের মনে আছে লার্নিং রেটে আমি একই কথা বলছিলাম। লার্নিং রেট কত হবে? 0.01 নাকি 0.001? কোন আনসার নেই। এটা আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে। সেটাকে আমি হাইপার প্যারামিটার বলছিলাম। এটাও হাইপার প্যারামিটার। আচ্ছা, ঠিক আছে, সেটা গেল। তো এখন এই নিউরাল নেটওয়ার্ক আসলে কখন লাগবে? দেখেন আপনারা ল্যাবে যেসব ডেটা সেট দেখছেন, হ্যাঁ, আপনারা ল্যাবে যেসব ডেটা সেট দেখছেন সবগুলাই ছিল টেবুলার ডেটা। টেবুলার ডেটা মানে কি? মানে হচ্ছে আপনার একটা টেবিল থাকে। যেমন আমরা যদি আবার হাউস প্রাইসিং এ ফেরত যাই, আপনার হচ্ছে প্রত্যেকটা হাউসের জন্য কিছু ফিচার থাকে, তাই না? সাইজ কিরকম, লোকেশন কিরকম, কতগুলা বেডরুম আছে, কতগুলা ধরেন বাথরুম আছে, কোন দিকমুখী, এরকম বিভিন্ন ফিচার থাকে। হ্যাঁ, তো যখন আপনার ডেটাটা একটা টেবুলার মানে আপনার অনেকগুলো ফিচার বলেই দেওয়া আছে, তখন আসলে নিউরাল নেটওয়ার্ক লাগে না। তখন আমরা আসলে এর আগে যে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন দেখছি সেগুলো দিয়ে কাজ করা যায়। আমার কথাটা কি বোঝা গেছে? লিনিয়ার রিগ্রেশন আমরা কি অ্যাসেম্প করি বলেন তো? এই যে লিনিয়ার রিগ্রেশন আমাদের ফাংশনটা নেই w0 w1 x1 w2 x2, এখানে আমাদের অ্যাসাম্পশনটা কি? আমরা আগে থেকে জানি কতগুলো ফিচার আছে। বুঝা গেছে? যদি আমরা না জানি যে কতগুলো ফিচার আছে আমরা কি ইকুয়েশনটা লিখতে পারবো? এই পার্টটা খুব ভালো মতো খেয়াল করেন, এই কথাটা খুব ভালো মতো খেয়াল করেন। এটা আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে লিনিয়ার রিগ্রেশনের জন্য কোন জিনিসটা জানা লাগবে, ফিচারগুলো জানা লাগবে। আমার আপনাকে আগে থেকে বলতে হবে কতগুলো ফিচার আছে। আমি যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে এখানে কতগুলো ফিচার আছে, আমি বলি এখানে 10টা থেকে 20টা ফিচার আছে, আপনি কি ফাংশনটা লিখতে পারবেন? না, আমার এক্স্যাক্টলি জানা লাগবে কয়টা ফিচার। তিনটা ফিচার থাকলে w0 w1 x1 w2 x2 w3 x3, পাঁচটা ফিচার থাকলে w5 x5 পর্যন্ত যাবো। সো লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশন অ্যাজিউম করে আগে থেকে আমি ফিচারগুলো জানি। কথাটা কি বুঝা গেছে? আগে থেকে আমি ফিচারগুলো জানি মানে আমার একটা টেবিল দেওয়া আছে। সো এবার আমরা একটু আমাদের প্রবলেমটা চেঞ্জ করি। হ্যাঁ, আমরা এত সহজ প্রবলেম আর থাকবো না, এবার একটু ডিফিকাল্ট করে আমাদের প্রবলেমটা। ধরেন ডিজিট আইডেন্টিফিকেশন। এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কে মানে আমরা যখন কম্পিউটার প্রোগ্রামিং করা শিখছি আমরা প্রথম কি করি? হ্যালো ওয়ার্ল্ড লিখি, তাই না? সো নিউরাল নেটওয়ার্কের প্রথম সিরিয়াস প্রবলেমটা হচ্ছে ডিজিট আইডেন্টিফিকেশন। তার মানে হচ্ছে ধরেন আমরা হ্যান্ড রিটেন কিছু ডিজিট লিখছি, ধরেন এই যে 0 1 ধরেন হচ্ছে 7 8 9 এই টাইপের। হ্যাঁ, সো আপনার নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে আপনি একটা তাকে হ্যান্ড রিটেন ইমেজ দিবেন যেখানে একটা ডিজিট আছে, তার এটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তার এটা দেখে আইডেন্টিফাই করতে হবে এখানে কোন ডিজিটটা রাখা। বুঝা গেছে? বলেন এটা কি এটা কোন টাইপের প্রবলেম? রিগ্রেশন না ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশন। বাইনারি না মাল্টি ক্লাস? মাল্টি ক্লাস। কয়টা ক্লাস থাকবে এক্স্যাক্টলি? 0 থেকে 9 মানে 10টা ক্লাস থাকবে।
ইমেজটার ফিচার কি কি, অথবা এই ইমেজটার ফিচার কি কি? বলেন, এই কোশ্চেনের কি কোনো আনসার আছে? এই যে এইখানে এই টাইপের প্রবলেমে লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন ফেল করবে। মানে ফেল করবে না, সে আপনাকে একটা আনসার দিবে, ভালো করে আনসার দিবে। মানে আপনি যদি এই প্রবলেম, এই এক্সাক্ট সেম প্রবলেমটা আপনি যদি লজিস্টিক রিগ্রেশন রান করেন, আপনি দেখবেন অ্যাকুরেসি পাবেন 10% এর মতো। বলেন তো কেন 10%? 10টা আউটপুট আছে, আপনি র‍্যান্ডম গেস করলে কত হবে? 1 বিট। বুঝা গেছে আমার কথাটা? কেন? তার কারণ এইটাই যে লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন অ্যাজিউম করে যে আপনি তাকে ফিচারগুলো বলে দিবেন, সে সেই ফিচার দেখে দেখে কোন একটা মডেল ঠিক করবে। প্রবলেম হচ্ছে এইখানে তো আসলে কোনো ফিচার নেই। বা শুধু এই প্রবলেম, আপনি যে কোনো ইমেজের কথা চিন্তা করেন, যে কোনো ইমেজ, এটা যদি কোনো টেবিল না হয়, এটা যদি টেবিল না হয় একটা ইমেজ হয়, তখনই তো ফিচার বলতে আর কিছু নেই। একটা ইমেজের ফিচার কি কি? উই ডোন্ট নো। আসলে একেবারে যে উই ডোন্ট নো তা না, দেখেন আসলে কিছু ফিচার কিন্তু আছে। যেমন ধরেন 8, যে কোনো 8 এ দুইটা সার্কেলের মতো থাকা লাগে এবং তারা কানেক্টেড থাকে, তাই না? আপনি যেভাবে 8 লেখেন, যত ভালো করে লেখেন, যত খারাপ করে লেখেন, এই ফিচারটা তো থাকবে। দুইটা সার্কেলের মতো জিনিস আছে, তাদের মধ্যে একটা কানেকশন আছে। 0 0 মানে কি? একটা সার্কেলের মতো কিছু আছে। সার্কেল না হলে যেটা ওভাল হতে পারে, একই কথা। 1 মানে 7 7 মানে কি? 7 মানে হচ্ছে একাধিক লাইন আছে এবং তাদের মধ্যে একটা কানেকশন আছে। তারপরে দেখেন 6 আর 9, 6 আর 9 দুইটাই সেম, সেটা কি? একটা সার্কেল আছে আর একটা এক্সটেনশন আছে। 9 এর এক্সটেনশনটা কোথায়? সার্কেলের নিচে। দুনিয়ার কোন 9 এ কি এই এক্সটেনশনটা সার্কেলের উপরে হবে? হবে না। 6 এর ক্ষেত্রে কি হবে? ঠিক উল্টা, এক্সটেনশনটা কি হবে? সার্কেলের উপরে। তো এই যে কিছু ফিচার আছে, ফিচারগুলো আমরা বুঝি, কিন্তু এটা কি কোনোভাবে লিখে দেওয়া সম্ভব? এইখানে নিউরাল নেটওয়ার্ক চলে আসে। হ্যাঁ, তো নিউরাল নেটওয়ার্ক করে কি? এই ফিচারগুলো সে ক্রিয়েট করে। আমার কথা কি বোঝা গেছে? তো নিউরাল নেটওয়ার্ককে আপনার ফিচারগুলো বলে দিতে হয়। ফিচারগুলো বলে দিতে হইলে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন তারই ভালো পারফর্ম করে, বা নাইভ বায়াস তারই ভালো পারফর্ম করে। কিন্তু নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ওই কেসে ভালো কাজ করে যখন ফিচারগুলো ইমপ্লিসিট। এগুলো কিন্তু কোনো এক্সপ্লিসিট ফিচার না, এগুলো হচ্ছে ইমপ্লিসিট ফিচার। আপনি বোঝেন যে ফিচারগুলো আছে, কিন্তু আপনি তাকে কথায় প্রকাশ করতে পারেন না। এই টাইপের কাজে নিউরাল নেটওয়ার্ক আসলে সবচেয়ে ভালো পারফর্ম করে। তো তারপরে কথা হচ্ছে যে আচ্ছা, যদি ফিচারগুলো আমার জানা না থাকে, তাহলে আমি ইনপুটে কয়টা নিউরন নেব? ঠিক আছে? কারণ আমি দেখতে কি বললাম, কতগুলো নিউরন নেব যতগুলো ফিচার আছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস। যদি আমি ফিচার না জানি, তখন আমি কতগুলো নিউরন নেব? এটা যদি আপনাদের ল্যাবে বলার কথা, তখন আপনি নিবেন ইমেজে যতগুলো পিক্সেল আছে। প্রত্যেকটা ইমেজে কি থাকে? পিক্সেল থাকে না? সো আপনি দেখবেন আপনার ইমেজে কতগুলো পিক্সেল আছে। যতগুলো পিক্সেল আছে ততগুলা ইনপুট নিউরন হবে। আমার কথা কি বুঝা গেছে? যদি আপনার একটা ইমেজ হয় এরকম 28 বাই 28, তার মানে ধরেন এখানে হচ্ছে 576টা পিক্সেল আছে। তো তাহলে এই নিউরাল নেটওয়ার্কের ইনপুটে কয়টা নিউরন থাকবে? 576টা। এক কথায় শেষ। হ্যাঁ, মানে এটা একটা ভালো নিউরাল নেটওয়ার্ক। এটা না করলেও হবে, বাট বেস্ট পারফর্ম করবে যদি আপনি আপনার ইনপুটটা এইভাবে সাজান। ওকে? সো আপনার আগে থেকে জানা লাগবে ইমেজে কতগুলো পিক্সেল আছে। যেমন ধরেন একটা ইমেজে ধরেন 1 মেগাপিক্সেল। 1 মেগাপিক্সেল মানে কি? 10 টু দি পাওয়ার 6 এতগুলো পিক্সেল আছে। তো তখন কি করতে হবে? 10 টু দি পাওয়ার 6 সংখ্যক নিউরন নিতে হবে। ওকে? তো এটা আসলে ভালো না, এতগুলো নিউরন নেওয়া ভালো না। সেখানে অন্য একটা কাজ করি, আমরা আগে ইমেজটাকে একটু ছোট করে ফেলি, তারপর হচ্ছে নিউরাল নেটওয়ার্কে দেই। বাট দ্যাটস দি সেট আপ পয়েন্ট। আপনার খালি জানা লাগবে যে যদি ফিচার বলা থাকে যতগুলো ফিচার আছে ততগুলো নিউরন। যদি ফিচার বলা না থাকে ইমেজে, তখন ইমেজে যতগুলো পিক্সেল আছে ততগুলো নিউরন। ঠিক আছে? আচ্ছা, সো এটা দেখেন আরো কাজে লাগবে আমাদের। কিভাবে আরো কাজে লাগবে সেটা হচ্ছে, ওকে ডিজিট তো তাও বুঝলাম। আচ্ছা, আউটপুট নিউরন নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ইনপুটের কথা তো বললাম, আউটপুট নিউরন কয়টা হবে? এইটা ডিপেন্ড করে আপনার কয়টা আউটপুট হইতে পারে তার উপর। যেমন প্রথম কথা, যদি বাইনারি ক্লাসিফিকেশন হয়, বলেন তো বাইনারি ক্লাসিফিকেশন আউটপুট কি হতে পারে? আসলে একটা, তাই না? আপনি বলতে পারেন যে 2, বাট আসলে 1, তার কারণ হচ্ছে 0। ঠিক আছে? সো বাইনারি ক্লাসিফিকেশন মানে সেখানে কয়টা আউটপুটে কয়টা নিউরন থাকবে? একটা। সেটা যদি 0.5 এর উপরে হয় 1, 0.5 এর নিচে হইলে 0। আমরা ক্লাসে এইটাই পড়ছি। তো আমি আপনাদেরকে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনটা পড়ি। এটা আমরা ক্লাসে করব না, এটা আপনাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এটা আপনাদের রিয়েল লাইফে লাগবে। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে যতগুলো ক্লাস আছে ততগুলো নিউরন আউটপুট। ঠিক আছে? মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে যতগুলো ক্লাস হতে পারে আউটপুটে ঠিক ততগুলো নিউরন হবে। তাহলে বলেন তো এই প্রবলেমের জন্য আমার আউটপুটে কয়টা নিউরন থাকতে হবে? 10টা। 9টা না, কিন্তু 10টা, 0 থেকে 9। আচ্ছা, যদি সেটা ডিজিট আইডেন্টিফিকেশন না হয়, লেটার আইডেন্টিফিকেশন হয়, ইংলিশ লেটার আইডেন্টিফিকেশন, বলেন তাহলে কয়টা আউটপুট নিউরন লাগবে? 26টা না, 27টাও না, 52টা। কারণ লেটার বড় হাতে হয়, ছোট হাতে হয়। হ্যাঁ, আপনাদের আইডিয়াটা ঠিক ছিল, 26টা লেটার হইতে পারে, এজন্য 26টা, বাট না, প্রথম লেটার গুলো ক্যাপিটাল, সেকেন্ড লেটার গুলো আবার স্মল হয়। তো 26 গুণ 26 যোগ 26 52। ঠিক আছে? এই
বাইনারি ক্লাসিফিকেশন হইলে একটা, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হইলে যতগুলো ক্লাস আছে। ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক নিয়ে আর কিছু বলার নাই। এখন হচ্ছে আমরা দেখব নিউরাল নেটওয়ার্ক আরো বিভিন্ন কাজে লাগে। হ্যাঁ, যেমন ধরেন এই যে ফিচারগুলো যেটা আমরা বলতেছি। সো আচ্ছা, এবার এমন একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে ধরেন আপনার ফোনের আনলক সিস্টেম। হ্যাঁ, আপনার ফোনের ফেশিয়াল আনলক সিস্টেম। সো ধরেন আচ্ছা, আপনার ফোন না, ধরেন যে কোনো একটা ফেস রিকগনিশন সিস্টেম, একটা ডিপ লার্নিং কেন বলতেছি, কারণ এখানে একটা নিউরাল নেটওয়ার্ক আছে। সো এই সিস্টেমটার কাজ কি? এই সিস্টেমটার কাজ হচ্ছে ইমেজ দেখে আইডেন্টিফাই করা। হ্যাঁ, যেমন ধরেন আপনার নাম সরি, আচ্ছা ওকে, সো ধরেন এটা হচ্ছে আসিফ। হ্যাঁ, ঠিক আছে, আপনার নাম আচ্ছা, তারপরে আপনার নাম রাফি। রাফি, তো এই সবগুলো ফেস আসলে তার মধ্যে সেভ করা আছে। হ্যাঁ, সে ট্রেনিং এর সময় এগুলো শিখে রাখছে, সে ট্রেনিং এর সময় এই ইমেজগুলো দেখে শিখে রাখছে। এখন তার কাজ হচ্ছে, তো ধরেন ইসমাম। হ্যাঁ, ধরেন ইসমাম এখানে আসলো, তার কাজ হচ্ছে সে ইসমামের ফেসটা ক্যাপচার করবে, ক্যাপচার করে আইডেন্টিফাই করা যায় আসলে সে কে ছিল। হ্যাঁ, মানে যেমন ধরেন এটা ইসমাম না হয়, যেমন ধরেন আপনার, হ্যাঁ সরি, আচ্ছা ভুল হলে আমি দুঃখিত। হ্যাঁ, তো এখন দেখেন তার জন্য কিন্তু এটা আনলক হবে না, তার কারণ কি সে আসলে সিস্টেমের মধ্যে ছিল না। কাজটা বুঝা গেছে? যারা সিস্টেমে লগইন করছে তাদের জন্য সেই সিস্টেমটা তাকে এন্ট্রি দিবে। যে লগইন করে নাই, যেমন মিনহাজ, উনি কিন্তু সিস্টেমের মধ্যে নেই, আসিফ, ইসমাম এবং রাফি যারা সিস্টেমের মধ্যে আছে তাদের জন্য আনলক হবে। এই যে মিরাজ, ওনার জন্য আনলক হবে, ওনাকে বলবে যে ইউ আর নট রেজিস্টার্ড টু দ্য সিস্টেম। কাজটা বুঝা গেছে? তো এই যে কিভাবে কাজ করবে, ফেস আনলক। ফেস আনলক মানে কি? ইমেজ। ইমেজ মানে এখানে আসলে আমাদের কি করতে হবে, একটা নিউরাল নেটওয়ার্ক নিয়ে আসতে হবে। নন নিউরাল নেটওয়ার্ক বা ক্লাসিক্যাল মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো এখানে ভালো কাজ করবে না। আচ্ছা, তো এখন দেখেন এই ফেস আনলক কিন্তু খুবই কমপ্লেক্স, মানে যে ফেস রিকগনিশন এটা কিন্তু খুবই কমপ্লেক্স। ডিজিট আইডেন্টিফিকেশন তো তাও ইজি, ফেস আইডেন্টিফিকেশন কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন। যেমন দেখেন তো আমাদের ফেসে কি কি ফিচার থাকতে পারে, যেমন ধরেন আচ্ছা, একজন মানুষকে দেখলে তার চেহারার কোন জিনিসটা সবার আগে চোখে পড়বে? কালার, তাই না? চেহারার কালার কি? হ্যাঁ, মানে এখানে রেসিস্ট হওয়ার কিছু নাই, এটি আমাদের আগে চোখে পড়ে। আচ্ছা, সো ফেসের কালার কি? তারপরে কি চোখে পড়ে? চুল, চুলের কালার কি? তারপরে হচ্ছে ধরেন চোখের কালার কি? আইরিস, আইরিস কালার কি? এগুলো খুব অবভিয়াস ফিচার। হ্যাঁ, এগুলো মানে সহজে চোখে পড়ে। ধরেন বিয়ার্ড, হ্যাঁ বিয়ার্ড আছে কিনা, এগুলো চোখে পড়ে। তারপরে আর কি? তারপরে ধরেন কিছু জটিল ফিচারের কথা বলি যেগুলো আসলে আমাদের চোখে সবসময় পড়ে না, যেমন ধরেন নোজ শেপ। এটা চোখে পড়ে না তা না, চোখে পড়ে, বাট প্রথমে হয়তো চোখে পড়ে না। তারপরে যেমন ধরেন অ্যাঙ্গেল। হ্যাঁ, আই আর নোজের মধ্যে অ্যাঙ্গেল, আই আর নোজের মধ্যে অ্যাঙ্গেল। তারপরে ধরেন হচ্ছে জয়ের শেপ। সো এখানে দেখেন এই যে ফিচারগুলো আমি লিখলাম, এর মধ্যে কিছু কিছু ফিচার খুবই ইজি। সেটা হচ্ছে এই যে চেহারার কালার, এটা খুবই ইজি, এটা সহজেই বোঝা যায়। তারপরে ধরেন চুলের কালার সহজেই বোঝা যায়, চোখের কালার এগুলো সহজেই বোঝা যায়, দাড়ি আছে কি এগুলো সহজেই বোঝা যায়। এইগুলা কি? এইগুলো বোঝা একটু কঠিন। হ্যাঁ, এগুলো আসলে সবসময় সহজে বোঝা যায় না। যেমন ধরেন এই যে এটা, হ্যাঁ চোখ আর নাকের মধ্যে অ্যাঙ্গেল কত, আপনার আগে তো চোখ আর নাক আইডেন্টিফাই করতে হবে, সেইটাই যদি আইডেন্টিফাই না করেন তাহলে অ্যাঙ্গেল তো বুঝতে পারবেন না। এখানে দেখেন আমরা আসলে বুঝতেছি কেন আমাদের এরকম কেন আমাদের এরকম একটা লেয়ার লাগতেছে। তো দেখেন আসলে কেন আমাদের এরকম অনেকগুলো হিডেন লেয়ার লাগতেছে। প্রথম যে হিডেন লেয়ারটা, হ্যাঁ মানে ইনপুট লেয়ার আর আউটপুট লেয়ার তো লাগবেই, এই লেয়ারটা তো লাগবেই, এই লেয়ার তো লাগবেই এবং এই লেয়ার তো লাগবেই। প্রথম হিডেন লেয়ারটা সে আসলে কি করবে, সে আসলে ইজি ফিচারগুলোকে খুঁজে বের করবে। বুঝা গেছে? প্রথম হিডেন লেয়ারটা কি করবে, ইজি ফিচারগুলোকে খুঁজে বের করবে। তারপরে সেকেন্ড লেয়ারটা কেন লাগবে, প্রথম লেয়ারটা আসলে সব ফিচার ধরতে পারবে না, যেমন ধরেন এইটা, এই ফিচারটা কিন্তু প্রথম লেয়ার ধরতে পারবে না, কারণ এই ফিচারটা আসলে একটু কমপ্লেক্স। আপনার আগে আই আর নোজ আইডেন্টিফাই করতে হবে, তারপর আপনি অ্যাঙ্গেল খুঁজে পাবেন। সো এই টাইপের ফিচারগুলোকে প্রথম হিডেন লেয়ারটা মিস করবে। সো এই টাইপের ফিচারগুলোকে কে খুঁজে বের করবে, সেকেন্ড হিডেন লেয়ারটা খুঁজে বের করবে। তারপরে আরো আসলে জটিল বেশ কিছু ফিচার থাকতে পারে, সেগুলোকে কে খুঁজে বের করবে, থার্ড হিডেন লেয়ারটা খুঁজে বের করবে। এখন যদি আপনাকে আমি কোশ্চেন করি কেন হিডেন লেয়ারটা লাগতেছে, আনসার দিতে পারবেন না? এই কারণে মাল্টিপল হিডেন লেয়ার লাগতেছে। ঠিক আছে, এই যে একটু আগে যেটা দেখলাম ডিজিট আইডেন্টিফিকেশন, সেইখানে আসলে একটা হিডেন লেয়ার দিয়ে কাজ করবে। হ্যাঁ, আপনি
আপনি পাশে গিয়ে ট্রাই করতে পারেন। এই ডেটাসেটটা খুব ইজিলি অ্যাভেলেবল। এই ডিজিট আইডেন্টিফিকেশন এটা একটা হিডেন লেয়ার দিয়ে কাজ করে। এখানে আপনার তিনটা হিডেন লেয়ার লাগবে। কেন লাগবে না? ইটস আ ইজি প্রবলেম। ডিজিটের ফিচারগুলো খুব ইজি। একই কথা লেটার আইডেন্টিফিকেশনও ঘাটবে। একটা হিডেন লেয়ার দিয়ে কাজ করবে। কিন্তু যখনই আপনি এইরকম একটু জটিল ফিচার চলে আসা শুরু করবে, তখন আর একটা হিডেন লেয়ার কাজ করবে না। মানে কাজ করবে অ্যাকুরেসি কম হবে। তখন আপনার কি করতে হবে? সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম অনেকগুলো হিডেন লেয়ার লাগবে। ঠিক আছে? তো তাহলে ইনপুট লেয়ারের কাজ কি? ফিচারগুলোকে ইনপুট দেওয়া। আউটপুট লেয়ারের কাজ কি? আউটপুট দেওয়া। হিডেন লেয়ারের কাজ কি? ফিচার খুঁজে বের করা। একাধিক হিডেন লেয়ারের কাজ কি? কমপ্লেক্স ফিচার খুঁজে বের করা। বলেন আর কি কোনো কোশ্চেন আছে নিউরাল নেটওয়ার্ক নিয়ে? না, আমরা একদম লজিস্টিক রিগ্রেশন থেকে শুরু করে পুরো জিনিসটাই আমরা বুঝলাম। প্রথম কথা কেন একাধিক নিউরন লাগবে? তার কারণ লজিস্টিক রিগ্রেশন যদি একটা জিনিসকে মডেল করতে পারে, অনেকগুলো জিনিসকে মডেল করতে গেলে আমাকে মাল্টিপল নিউরন নিতে হবে। তারপরে তাদেরকে কেন লেয়ারে ভাগ করতে হবে? এই কারণে। এক এক লেয়ারের কাজ আসলে এক এক রকম। আপনি যদি সবগুলো নিউরনকে একটা লেয়ারের মধ্যে ফেলে দেন, তাদের কোনো কাজ ডিফারেন্ট থাকবে না। তারা আসলে বুঝবেই না আমার কাজ কোনটা। ঠিক আছে? এই হচ্ছে আনসার। আচ্ছা এখন এই ফিচারগুলো নিয়ে আরেকটু কথা বলি। যেমন ধরেন যেটা বললাম যে সবার আগে আমরা কি করি? আমরা হচ্ছে ফেসের কালার, চুলের কালার, এই জিনিসগুলো দেখি, চোখের কালার। আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে এইগুলোতে আসলে কোনো ইম্পর্টেন্ট ফিচার? আমাদের বাংলাদেশে আসলে ধরেন চেহারা কালার খুব ডিফারেন্ট হয় না। হ্যাঁ, আমাদের বাংলাদেশে খুব ফর্সা মানুষ হয় না, খুব কালো মানুষ হয় না। আমরা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকি। ধরেন ইউএসএ তে হচ্ছে এই ফেস কালারটা ইম্পর্টেন্ট। সেখানে আসলে মাল্টি কালচারাল কান্ট্রি, তাদের আসলে বিভিন্ন চেহারার মানুষ থাকে। বাংলাদেশে এটা অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা চুলের কালার, এটা তো আরো ইম্পর্টেন্ট না। আমাদের সবার চুলের কালারই কালো। এগেইন এই জিনিসটা ইউএসএ তে ইম্পর্টেন্ট হতে পারে, সেখানে বিভিন্ন চুলের কালারের মানুষ থাকতে পারে। আমাদের কাছে এটা কোনোভাবেই ইম্পর্টেন্ট না। বুঝতে পারছেন? চোখের কালার একদমই ইম্পর্টেন্ট না। আমাদের সবার চোখের কালারই কালো। যদি কোনো দেশে নীল, সবুজ, গোল্ডেন কালারের চোখ মানে চোখের মণি থাকে, সেই দেশে এটা ইম্পর্টেন্ট হতে পারে, আমাদের দেশে ইম্পর্টেন্ট না। সো তার মানে দেখেন একটা মেশিন লার্নিং মডেল যদি আমরা এইগুলোর উপরে খালি ট্রেন করাইতাম, এটা কি আমাদের দেশে কাজ করবে? না, আমাদের দেশে এই ফিচারগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। নিচের ফিচারগুলো আসলে আমাদের দেশে বেশি ইম্পর্টেন্ট। শুধু সেটাই না, আপনার নিউরাল নেটওয়ার্ক যদি এরকম এই জিনিসটা খুঁজে এই জিনিসটা বুঝতে না পারে যে which feature is important, which feature is not important, সে আসলে ক্যাটাস্ট্রফিক ভাবে ফেল। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। এটা আজ থেকে 10 বছর আগের কথা। হ্যাঁ, এরকম জিনিস ধরেন 2015 বা 16 সালে। 2015 বা 16 সালে আমি এক্সাক্ট ইয়ারটা ভুলে গেছি। সেই সময় কোন একটা কোম্পানি একটা ফেস রিকগনিশন মডেল নিয়ে আসছে। হ্যাঁ, এবং তারা ক্লেম করে যে এটা আমরা অনেক ট্রেন করেছি, দিস ইজ ভেরি গুড। এটা আমরা অনেক মানুষের উপর এটা ট্রেন করেছি, এটা খুব ভালো মতো কাজ করবে। হ্যাঁ, এটা খুব ভালো মতো কাজ করবে। সমস্যাটা হইতো ধরেন আপনার সিস্টেমে আরেকজন আছে মিস্টার ব্ল্যাক। হ্যাঁ, মানে ধরেন এই তিনজন হচ্ছে হোয়াইট, একজন আছে মিস্টার ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন এই মিস্টার ব্ল্যাকের চেহারা আপনি রেজিস্টার করছেন। এখন আপনি যদি এখানে একটা মিস্টার মাঙ্কির ছবি দিতেন, সে এইটাকে মিস্টার ব্ল্যাক বলে আইডেন্টিফাই করবে। আমি আপনাদেরকে বানায় বলতেছি, আপনারা চাইলে এটা গুগল সার্চ করে দেখতে পারেন। আপনি একজন কালো মানুষের চেহারা দিয়ে মানে রেজিস্টার করছেন, আপনি যদি একটা মাঙ্কির ছবি দিতেন, সে সেটাকেও আপনার এই কালো মানুষটা বলে আইডেন্টিফাই করবে। তার কারণটা কি? তার কারণ ওই যে সে আসলে এই কালারের উপর খুব বেশি ইম্পর্টেন্স ছিল। হ্যাঁ, আসলে ট্রেন করানোর সময় সেটাকে মানে হোয়াইট মানুষের উপর ট্রেন করা হয়েছে। তো সে খালি হোয়াইট কালারগুলো দেখে অভ্যস্ত। সে যখনই একজন ব্ল্যাক মানুষকে দেখছে, সে ভাবছে যে এরকম ডেটা তো আমি খুব বেশি দেখি নাই, তাহলে চেহারা কালার তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তারপরে যখন একটা বানরের ছবি দেখতেছে, সে অন্য সব কিছু বাদ দিয়ে বানরের চেহারা কালারের দিকে ফোকাস করতেছে। মানুষের চেহারা কালার কালো, বানরের চেহারা কালার কালো, সেই জন্য সেই বানরটাকে সেই মানুষটা হিসেবে ভুল করতেছে। মানে এটা একটা ক্যাটাস্ট্রফিক ফেইলিউর, মানে এটা জাস্ট একটা ফেইলিউর না, এটা একটা খুব হিউজ কনসিকুয়েন্স থাকবে, তাই না? এবং এই কোম্পানিটা করে ব্যাংকরাপ্ট হয়েছে। সো প্রবলেমটা বোঝা যাচ্ছে? সো আমি যেটা বললাম যে শুধু অ্যাকুরেসি সেটাই, এটা আসলে মানে খুবই ইম্পর্টেন্ট। এই যে কোন ফিচার আসলে আমার আইডেন্টিফাই করতে হবে, এই জিনিসটা আমার খুবই ইম্পর্টেন্ট। তো আসলে সেই কোম্পানির করা উচিত ছিল খুবই ডাইভার্স ট্রেনিং করা উচিত ছিল। বুঝতে পারছেন? শুধু হোয়াইট মানুষের উপর ট্রেনিং করলে হবে না, আপনার আসলে হোয়াইট ব্ল্যাক সব মিলে ট্রেন করে। আচ্ছা, আবার উল্টাটা করলেও সমস্যা। হ্যাঁ, আপনি ধরেন চিন্তা করলেন আচ্ছা তাহলে তো আমার এটা করেই যাবে না। তাহলে আপনি আবার যদি উল্টা কাজ করেন, আপনি যদি খালি ব্ল্যাক মানুষ দিয়ে ট্রেন করান, এটাও কিন্তু সমস্যা। মনে আছে আমাদের প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম যে আর্লি জেমিনিকে আপনি যদি একটা ইমেজ জেনারেট করতে বলতেন, সেই ইলন মাস্কের চেহারা কালো জেনারেট করত, কুইন ভিক্টোরিয়ার চেহারা কালো জেনারেট করত। এটাও প্রবলেম। সো আপনি ওই দিকেও যেতে পারবেন না, প্রবলেম। আপনি এই দিকেও যেতে পারবেন না, প্রবলেম। আপনার কোথায় থাকা লাগবে? ঠিক মাঝখানে থাকা লাগবে। এর জন্য আমি বারবার এই ফিচারের উপর ইম্পর্টেন্স দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা আমরা ধরে নিই যে এটা ওকে ফাইন, ফিচার লার্ন করতে পারবে না, ধরে নিলে হবে না। এইখানেই মডেল আসলে ফেল করবে। অ্যাকুরেসি আসলে খুব একটা ব্যাপার না, অ্যাকুরেসি মডেল ভালো আনতে পারে। এই অ্যাকচুয়াল এই ওয়াইল্ড, এটাকে আমরা বলি ফিচার ইন দ্য ওয়াইল্ড, রিয়েল লাইফে অনেক ঝামেলা থাকে। সো তখন
ল্যাবে আপনার মডেল কি এফএসি পাইছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সে রিয়েল লাইফে কিরকম পারফর্ম করবে। ওইখানে তো আপনি আগে থেকে এফএসি বের করতে পারবেন, তো তখন এই এক্সাক্ট ফিচার লার্নিং একটা মডেল কত ভালো করতে পারে সেইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জন্য বেশিরভাগ যে পেপার পাবলিশ হয় সেগুলো কাজ করতে হয় না, তার কারণ পেপার যারা পাবলিশ করে তারা নিজেদের ল্যাবে এক্সপেরিমেন্ট করে থাকে, সেই পেপারগুলো আসলে রিয়েল লাইফে ভালো পারফর্ম করে না। ঠিক আছে, শেষ। এখন আমাদের এরপরের ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি ম্যাথ করা। সো আমরা এই বড় নিউরনটা আমরা দেখব না, কারণ এখান থেকে ম্যাথ করতে গেলে আমরা শুধু বিপদে পড়ে যাব। আমরা গত ক্লাসে কি দেখছিলাম? ফরওয়ার্ড প্রপাগেশন। ফরওয়ার্ড প্রপাগেশন আমরা দেখছিলাম এবং আমরা বলছিলাম তারপরে কাজ কি? ব্যাক প্রপাগেশন। সো আমরা ব্যাক প্রপাগেশন দিয়ে শুরু করি। আমরা প্রথমে একটা নিউরনের জন্য ব্যাক প্রপাগেশন দেখব, তারপরে আমরা মাল্টি নিউরনের জন্য ব্যাক প্রপাগেশন দেখব। সো আমরা প্রথমে সিম্পল কেসে শুরু করি, একটা নিউরন। এটা হচ্ছে আমার একটা নিউরন, একটা সামার আছে, একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে। অ্যাক্টিভেশন ফাংশনটা কি? সিগময়েড অ্যাক্টিভেশন। তো ধরেন এখানে একটা ফিচারও আছে x, এটা হচ্ছে ফিচার। সো x ঢোকার সময় কি হবে? w1 দিয়ে মাল্টিপ্লাই হবে, আর এই মডেলের নিজের একটা বায়াস আছে। আচ্ছা, আমি w0 না লিখে b লিখি। হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক এসে এটাকে w0 না লিখে b লেখা, আমি আপনাদেরকে বলছিলাম এটা একটা বায়াস বলি আমরা সেই জন্য। আচ্ছা, সো এই সামারের আউটপুটটাকে আমরা কি বলি? সেট। মনে আছে আশা করি সামারের আউটপুটটাকে কি বলি? সেট। সো যদি আমরা ফাংশন লিখতে চাই z w0 এখন নাই, তাহলে z w1x প্লাস b। আচ্ছা, সো তারপরে এই z কি হবে? সে হচ্ছে এই সিগময়েডের ভিতরে ঢুকবে। সিগময়েডের আউটপুটকে আমরা কি বলি? সিগময়েডের আউটপুটকে আমরা a লিখি। এখন আগে আমরা এটা লিখতাম সিগময়েড অফ z, এখন কেন সেটা লিখতেছি না? তার কারণ এখন আমাদের সিগময়েড হতে পারে, রেডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাহলে আমরা এটাকে a দিয়ে লিখতেছি। সো তাহলে a কি হবে? এই কেসে জিনিসটা হচ্ছে একটা সিগময়েড ফাংশন, তাহলে a হবে সিগময়েড অফ z, অথবা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z। আচ্ছা, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। তারপর আমরা কি করব? a কে কম্পেয়ার করব। a যদি 0.5 এর উপরে হয় তখন আমরা বলবো y প্রাইম ইজ ইকুয়াল টু 1, আর a যদি 0.5 এর নিচে হয় তখন আমরা বলবো y প্রাইম ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লস ফাংশন। আচ্ছা, এটা কিন্তু আসলে এখন আমরা কিসের মধ্যে আছি? এখন আসলে এই জিনিসটা এখন আসলে লজিস্টিক রিগ্রেশনের মধ্যে আছে, তাই না? যে কোনো বাইনারি ক্লাসিফিকেশনের জন্য লস ফাংশন কি হবে? বাইনারি ক্রস এন্ট্রপি। তার মানে এই জিনিসটা মনে আছে না? y is equal to কি? মাইনাস log। বাইনারি ক্রস এন্ট্রপি লস ফাংশনটা কি রকম? লস ফাংশন is equal to minus y into log of sigma with it minus 1 minus y into log of 1 minus sigma with it। আচ্ছা, এখন আমরা এত কষ্ট করে না লিখে এখন আসলে sigma of z মানে কি? এটা তো আসলে কি? তো দেখেন এখন আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি minus y log a minus 1 minus y log of 1। হ্যাঁ, এটা কিন্তু কোনো নতুন ফাংশন না, এটাই আমরা আগে দেখছিলাম। তো আগে দেখলে সিগময়েড অফ z দেখছিলাম, এখন সেখানে আমরা কি লিখতেছি? a লিখতেছি। কেন? তার কারণ এখন যে আমাদের সবসময় সিগময়েড হবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে কি হতে পারে? রেডও হতে পারে। তো এই জন্য এই পার্টটা শুধুমাত্র লজিস্টিক রিগ্রেশনের জন্য, আর নিচেরটা আসলে নিউরাল নেটওয়ার্কের জন্য, যেখানে আপনার অ্যাক্টিভেশন ফাংশনটা যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে আমার লস। আচ্ছা, বলেন আমাদের ব্যাক প্রপাগেশনের উদ্দেশ্য কি থাকে? প্যারামিটারগুলো আপডেট করা, সো আমার আসলে কি কি খুঁজে বের করতে হবে বলেন তো? আমার প্যারামিটার কি? w1 এটা একটা প্যারামিটার, b এটা একটা প্যারামিটার। আমরা আগে w0 লিখতাম, এখন কি? সো আমাদের কি কি খুঁজে বের করতে হবে? del l del w1 এটা খুঁজে বের করতে হবে, আর কি খুঁজে বের করতে হবে? del l del b। এটাই তো হচ্ছে ব্যাক প্রপাগেশন। আচ্ছা, বলেন তো কিভাবে বের করা যাবে? এগুলো আমরা লজিস্টিক রিগ্রেশনে দেখছি। বলেন এই ফাংশন থেকে সরাসরি কি del l del w1 পাওয়া যাবে? এই ফাংশনটা কিসের ফাংশন? এই ফাংশনের ভ্যারিয়েবল কোনটা? a, y না, y তো হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, সেটা তো ভ্যারিয়েবল, সেটা তো ফিক্স। এই ফাংশন আসলে আউটপুট কোনটা? মানে এই ফাংশন আসলে ভ্যারিয়েবল কোনটা? a। সো এই ফাংশন থেকে আপনি যদি এটা বের করতে চান del l del w1 কত চলে আসবে? 0 চলে আসবে, কারণ এখানে কোনো w1 নাই। সো বলেন তো কি করতে হবে? 0
চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, তাই না? এই ফাংশন থেকে কি খুঁজে বের করা যাবে? এই ফাংশন থেকে খুঁজে বের করা যাবে del L del A, এটা খুঁজে বের করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এই ফাংশন থেকে যদি এটা খুঁজে বের করতে পারি, তারপরে আমার কি লাগবে? এই a আবার কিসের ফাংশন? এই যে দেখেন a আবার কিসের ফাংশন? z এর ফাংশন। বুঝতে পারতেছেন? দেখেন এই ফাংশন থেকে আমি del L del A পাইলাম, কিন্তু এই a আবার কিসের ফাংশন? z এর ফাংশন। তাহলে তারপর আমার কি লাগবে? del A del Z। ফাইনালি এই z আবার কিসের ফাংশন? এই z হচ্ছে w1 এর ফাংশন। তাহলে এখান থেকে আমাদের বের হবে del Z del w1। এখন এখানে যে চেইন রুল চলে আসতেছে, এই সবগুলা গুণ করলে কি হবে? কি বাকি থাকতেছে? বুঝছেন কিভাবে আমরা বের করব? এইভাবে আমরা একটা নিউরনের জন্য আমরা এইভাবে গ্রেডিয়েন্টটা খুঁজে বের করতে পারি। তো একই আইডিয়া আমরা অ্যাপ্লাই করি, বলেন তাহলে del L del B কি হবে? আমরা উল্টা দিক থেকে শুরু করি। লস ফাংশনটা কোথায় থাকে? লস ফাংশনটা এই L এর সাথে থাকে। লস ফাংশন কিসের ফাংশন? A এর ফাংশন। তাহলে প্রথমে আমরা বের করব del L del A, কিন্তু আমার A দরকার নেই। এই A তাহলে কিসের ফাংশন? দেখেন এই A আবার হচ্ছে Z এর ফাংশন, তার মানে del A del Z। ফাইনালি এই Z কিসের ফাংশন? B এর ফাংশন, del Z del B। বুঝতে পারছেন? এইটা পরীক্ষা মাথায় রাখবেন, আপনাদের এইটা পরীক্ষায় আসবে। আমি আগে বলতেছি এই জিনিসটা আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের পরীক্ষায় আসবে যে এরকম একটা নিবন্ধ দেওয়া আছে, এটার ব্যাক প্রপাগেশন করব। তখন মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো ফর্মুলা মুখস্থ করার কিছু নাই। ফর্মুলা আসলে আছে, হ্যাঁ, আমরা চাইলে এখন একটা ফর্মুলা বের করতে পারবো, সেটা শুধু সিগময়েডের জন্য। সিগময়েড চেঞ্জ করে দিলে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি এখানে আপনাদেরকে ফর্মুলাটা মুখস্থ করাচ্ছি না। আমরা লিনিয়ার রিগ্রেশন মুখস্থ করছি, কারণ এখানে একটা ফর্মুলাই থাকে। লিনিয়ার রিগ্রেশন আমরা কি ইউজ করি? এমএসসি লস ইউজ করি। লজিস্টিক রিগ্রেশন আমরা ফর্মুলা মুখস্থ করছি, কারণ এখানে আমরা সিগময়েড ইউজ করি। এইখানে কিন্তু আমরা এই সিগমাটা চেঞ্জ করে দিতেই পারি, এইজন্য আমি এখানে আপনাদেরকে ফর্মুলা মুখস্থ করাচ্ছি না, আপনারা এইভাবে বের করবেন। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা গ্রেডিয়েন্ট খুঁজে বের করার ট্রাই করি। সো আমি একটা ফর্মুলা তো বের করতে পারলাম, এখন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট গুলো কেমনে খুঁজে বের করব? গ্রেডিয়েন্ট খুঁজে বের করা খুব ইজি। যেমন ধরেন এই যে এখানে আসেন, বলেন del A del Z কি হবে? এটা কিন্তু আমরা অনেকবার বলে আসছি, সিগময়েডের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সিগময়েড অফ Z ইনটু 1 মাইনাস সিগময়েড অফ Z। তার মানে এটা হবে A ইনটু 1 মাইনাস। বুঝতেছেন? এটা কিন্তু আকাশ থেকে পড়ার কিছু নেই, এটাই সিগময়েড। আমরা সিগময়েড দেখে আসছি, সিগময়েডকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? সিগময়েড অফ Z ইনটু 1 মাইনাস সিগময়েড অফ Z। তো এই সিগময়েড অফ Z কে আমি কি লিখছি? A। যদি এই পার্টটা হচ্ছে সিগময়েড অফ Z আর এই পার্টটা হচ্ছে 1 মাইনাস সিগময়েড অফ Z, এটা আমরা আগে শিখে জানি। আচ্ছা, সো এটা বের হয়ে গেল, এটা বের হয়ে গেল। তারপরে এটা del Z del B বা del Z del W1, এটা আমরা এখান থেকে সরাসরি বের করতে পারবো। বলেন del Z del W1 কত হবে? x। আর del Z del B কত হবে? del Z del B কত হবে? 1। তো বলেন এই পার্টটাও কি কোনো সমস্যা? এই পার্টটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। কোন পার্টটা একটু সমস্যা আছে? এই যে প্রথম পার্টটা, বাট সেটাতেও আসলে সমস্যা মনে করার কিছু নেই, কারণ আমাদের লস ফাংশনটা দেওয়াই আছে। সো ধরেন আমরা এটা দেখি, আমাদের লস ফাংশনটা কি হবে? L is equal to minus y log a minus 1 minus y log of 1 minus a। আমাকে কি বের করতে হবে? আমাকে এখান থেকে বের করতে হবে del L del a। সো দেখেন এটা শুধু ঝামেলার কিছু না। log কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 বাই, মানে log x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 বাই x। তাহলে প্রথম পার্টটা কি হবে? minus y divided by a, ঠিক আছে? সেকেন্ড পার্টে 1 minus y এটা তো কনস্ট্যান্ট রেখে দিলাম, log of 1 minus a, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1 divided by 1 minus a। তারপরে আবার এটা কি মাইনাস a আছে, তাহলে এখানে একটা কি বসবে? মাইনাস 1। তাহলে জিনিসটা হবে এরকম, minus y divided by a, minus a minus a plus 1 minus y divided by 1 minus a, ঠিক আছে? এটা মুক্ত করার কিছু নেই, এটা খুবই সহজ ডিফারেন্সিয়েশন। আর ফরচুনেটলি এই জিনিসটা আসলে চেঞ্জ হবে না, কারণ কি আমাদের লস ফাংশনটা এই থাকবে। আমি আপনাদেরকে বললাম যে কোনো বাইনারি ক্লাসিফিকেশনের জন্য বাইনারি পার্সেন্টেজ লস ফাংশনটা ইউজ করতে হয়। সো লস ফাংশন হলো এই, চাইলে আপনারা মুখস্থ করতে পারেন, বাট আই ডোন্ট রিকমেন্ড ইট, এটা মুখস্থ করা দরকার নাই, এটা খুবই সহজ ডিফারেন্সিয়েশন। সো তার মানে আমরা আসলে এই তিনটা জিনিসই খুঁজে বের করতে পারবো, তাই না? এই তিনটা জিনিসই খুঁজে বের করতে পারবো। এখন আমাকে বলেন তো, এই যে এই ফর্মুলাটা আমি এখানে লিখলাম, আসলে এদের মধ্যে কোন জিনিসটা চেঞ্জ হইতে পারে পরীক্ষায়? এটা তো চেঞ্জ হবে না, আমরা একটু আগে দেখে আসলাম যে কোনো ক্লাসিফিকেশনে বাইনারি পার্সেন্ট প্রবলেমই থাকে। এটা তো ইনপুট ফাংশনের উপর ডিপেন্ড করে। বাকি থাকতেছে কোনটা? এইটা, এই যে এইটা, মানে এই যে এই পার্টটা। সিগময়েডের জন্য এটা এরকম, রেলু দিলে কি হয়ে যাবে মনে আছে? যদি পজিটিভ হয় ডিফারেন্সিয়েট করলে কত পাবো? 1। নেগেটিভ হলে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? 0। আর এক্স্যাক্টলি 0 হলে কত পাবো? আনডিফাইন্ড, বাট আমরা ইউজ করি 0.5। বুঝা গেছে আমার কথা?
এই পার্টটি আসলে চেঞ্জ হবে। সো আপনি দেখবেন কি হ্যাঁ আমাদের এই প্রবলেমে আমরা সবসময় সেগমেন্ট দিয়ে কাজ করি। যদি ভ্যালু দেওয়া থাকে তখন মনে রাখবেন নেগেটিভ হইলে ডিফারেন্সিয়েট করলে হবে 0, পজিটিভ হইলে ডিফারেন্সিয়েট করলে হবে 1, 0 হইলে ডিফারেন্সিয়েট করলে কিছু পাওয়া যায় না, আমরা 0.5 ঠিক আছে। এই আসলে ব্যাক প্রপাগেশন। হ্যাঁ এই হচ্ছে ব্যাক প্রপাগেশন। তারপরে কি করতে হবে এটা তো আমাদের মনে আছে। তাহলে আমরা w1 কে কিভাবে চেঞ্জ করব? w1 ইনিশিয়াল w1 মাইনাস আলফা ইনটু del l del w1 আর b কি হবে? b ইনিশিয়াল b মাইনাস আলফা ইনটু del l del এই ভ্যালুগুলো কোথা থেকে আসবে? এই যে এখান থেকে আসবে। যদি একাধিক ভ্যালু দেওয়া থাকে তখন কি করতে হবে? সাম। মনে আছে তো? যদি এখানে তো আমরা একটা x এর জন্য কাজ করতেছি, যদি এরকম অনেকগুলো ডেটা দেওয়া থাকে তখন কি করতে হবে? সবগুলো সাম করে সেই সাম এই মানে আসলে জিনিসটা কঠিন না। হ্যাঁ আপনি একবার যদি বুঝেন জাস্ট এই পার্টটা মনে রাখা লাগবে যে লস ফাংশন মানে এইটা গ্র্যাডিয়েন্টটা কিন্তু এবার আকাশ থেকে পড়বে না, আপনাকে ধাপে ধাপে চেইন রুল দিয়ে বের করতে হবে। ঠিক আছে? লস ফাংশনটা কিসের ফাংশন? লস ফাংশন হচ্ছে a এর ফাংশন। তো এর জন্য আমরা নিলাম del l del a। a তারপর হচ্ছে কিসের ফাংশন? z এর ফাংশন। del a del z। এই z হচ্ছে তারপর আবার b এর ফাংশন এবং w1 এর ফাংশন। আমার w1 লাগলে আমি নিব del z del w1, আমার b লাগলে আমি নিব del z del b। ঠিক আছে? ওকে যদি এই পার্টটা যদি বুঝে থাকেন এবার আমরা একটা বড় নিউরনের জন্য দেখি। বড় নিউরন না মানে মাল্টিপল নিউরনের জন্য এই যে এটা তো আমরা জানি না, এটা আপনাকে পরীক্ষা দেওয়া থাকে মোস্ট কেসে আলফা হলো 0.01 দেওয়া থাকে, কিছু না দেওয়া থাকলে আপনি করে নেবেন। আপনি জানেন যে এটা আলফা, তো কিছু বলা না থাকলে এটা ছোট ধরবেন। হ্যাঁ আলফার ভ্যালু 1 নিলে দেখবেন যে আপনার উল্টাপাল্টা ভ্যালু আসা শুরু করছে। তো ভালো হয় যদি আপনি 0.01 ঠিক আছে। আলফার ভ্যালু 1 দিলে আমাদের ভ্যালু অনেক উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ 1 আসলে অনেক বড় ভ্যালু। সো যদি পরীক্ষায় আলফার ভ্যালু বলা না থাকে আমরা হয় 0.1 ধরবো না হলে 0.01, ঠিক আছে। তা না হলে ভ্যালু অনেক উল্টাপাল্টা আসে। ও আচ্ছা এখানে তো আমরা একটা ডেটার জন্য কাজ করতেছি, বাট পরীক্ষায় তো আমরা দেখি একটা টেবিল দেওয়া থাকে। তো টেবিল দেওয়া থাকলে কি করবেন? সবগুলোর জন্য del l del w1 বের করবেন, করে সেই ভ্যালুগুলোকে যোগ করে দিবেন। ওই যে আমরা লজিস্টিক রিলেশনটা করতে দেখছি। আচ্ছা ঠিক আছে। সো এখন এই পার্টটা আসলে আমাদের বোঝার ছিল। এই পার্টটা বুঝলে এখন আমাদের একটা বড় নিউরন নিয়ে কাজ করা যাবে, যেটা আমরা আগে দেখেছি। সো ধরেন এবার আমরা এরকম একটা নিউরন নিয়ে কাজ করি, তিনটা নিউরন নিয়ে কাজ করি। এই ফিগারটা আমরা আগের দিন ফরওয়ার্ড প্রপাগেশনে দেখছিলাম, আজকে আমরা ব্যাক প্রপাগেশনে দেখব। এটা হচ্ছে নিউরন 1, এটা হচ্ছে নিউরন 2, তারপরে সেই জিনিসটা যাবে নিউরন 3। ঠিক আছে? সো প্রথম নিউরনের অ্যাক্টিভেশন কি? রেলু। সেকেন্ড নিউরনের অ্যাক্টিভেশন কি? রেলু। থার্ড নিউরন বা আউটপুট নিউরনের অ্যাক্টিভেশন হচ্ছে সেগমেন্ট। আচ্ছা সো তারপরে এখানে কি দেওয়া থাকবে? ইনপুটগুলো লিখি x1 x2 এই ফিগারটি আমরা আগে দেখছিলাম তাই না? সেখানে ওয়েটগুলো লিখি w1 প্রত্যেকটা নিউরনের জন্য কি থাকবে? তার ভিতরে একটা মাইনাস থাকবে। ঠিক আছে এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো যে সামারের আউটপুট হচ্ছে 10। সো প্রথম নিউরনের সামারের আউটপুট 1, সেকেন্ড নিউরনের জন্য 10। তারপর এই জায়গাটাকে আমরা কি বলবো? এই প্রথম নিউরনের জন্য a1, সেকেন্ড নিউরনের জন্য a2। এরা তারপরে থার্ড নিউরন ঢুকতেছে, এটা ধরে ঢুকতেছে হচ্ছে w5 দিয়ে, এটা ঢুকতেছে w6 দিয়ে। এই নিউরনের ভিতর বায়াস হচ্ছে b3। তারপর এটাকে আমরা কি বলবো? z3। এটাকে আমরা কি বলবো? a3। এই a3 হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। a3 কে তারপর আমরা কম্পেয়ার করব। 0.5 এর উপরে হইলে 1, 0.5 এর নিচে হইলে 0। ওকে সো এবার আমার কোশ্চেন, এইখানে তো অনেকগুলা ওয়েট আছে তাই না? আগে তো খুবই সিম্পল একটা ওয়েট ছিল, এখানে অনেকগুলো ওয়েট আছে। সো এইখানে আসলে আমাদের মূল কাজটা করতে হবে, বাট এই কাজটা আমি করব না। এই কাজটা আমি এখন দেখি আপনারা কতটুকু বুঝছেন। প্রথমে সহজ কাজটা করি। হ্যাঁ বলেন প্রথমে এইটা বলেন। লস ফাংশন কিন্তু আগের মতো, লস ফাংশন কিন্তু চেঞ্জ হবে না। লস ফাংশন কি? লস ফাংশন হচ্ছে -y log of a। a হবে না a3 হবে এখন। লস ফাংশন কি মনে আছে তো? ফাইনাল আউটপুট হচ্ছে আমার লস ফাংশনে ঢুকে। এখন আমার ফাইনাল আউটপুট কি? a1 না a2 না a3। সো তাহলে এখানে হবে -y log a3। ঠিক আছে? তারপরে মাই এটা লেখাটা একটু অত সুন্দর হয় নাই, মাইনাস
হলো, কারণ লস ফাংশন সবসময় কোথায় থাকে? আউটপুটে থাকে। সো a1 আর a2 তো আউটপুটে নাই, a1 আর a2 তো যে মাঝখানে আছে আর কি। আউটপুটে কোনটা আছে? a3। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট, যেটাকে পরে আমরা থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করব। তো এবার দেখেন লস ফাংশনের ভিতরে কি ঢুকছে? a3 ঢুকছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের কি কি লাগবে? প্রথমে আমরা এখানে থেকে আমাদের আগে লাগবে হচ্ছে del l del w5 আর del l del w6, এর আসলে অলমোস্ট একই রকম। তো আপনারা প্রথমে এটা লিখবেন, বলেন del l del w5 কি হবে, আর কি আছে? যে b3 আছে। del l del b3 কি হবে? জাস্ট ফর মানে যে রুলটা বলেন। ডিফারেন্সিয়েশন করার কোনো ব্যাপার না, এটা আমরা করতেই পারবো। যে রুল আগে থাকে, বলেন এই del l del w5 আর del l del b3 আমরা কিভাবে পাবো? প্রথমটা দেখেন, প্রথমে del l del a3 তো লাগবে, বারবার বলতেছি প্রথমে লস ফাংশনটা কার সাথে? লস ফাংশনটা কিসের ফাংশন? a3 এর ফাংশন। তাহলে কোনো কথাই নেই, del l del a3 লাগবে, del l del a3 লাগবে। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, তারপরে কি করতে হবে? del a3 কিসের ফাংশন? z3 এর ফাংশন। যদি আপনারা ইকুয়েশন লিখতে চান, দেখেন a3 আসলে আমরা কিভাবে পাচ্ছি? a3 হচ্ছে আসলে, আমি একটু কালার চেঞ্জ করি। দেখেন a3 আসলে আমরা কিভাবে পাবো? a3 আমরা এভাবে পাবো না, a3 sigmoid of z3। এই যে এই z3 এটা তো sigmoid এর ভেতরে ঢুকছে, তারপরে a3 আসছে। তো a3 আসলে কিসের ফাংশন? z3 এর ফাংশন। এই জন্য আমি বারবার বলতেছি ছবিটা ইম্পর্টেন্ট, ছবিটা দেখলে আপনি বুঝবেন। এই যে দেখেন a3 কি? a3 হচ্ছে sigmoid এর আউটপুট, আর z3 কি? z3 হচ্ছে sigmoid এর ইনপুট। তাহলে a কিসের ফাংশন? z এর ফাংশন। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? del a3 del z3। এখানে একই কথা, del a3 del z3। ওকে, এইবার বলেন এরপরে কি করতে হবে? z কিসের ফাংশন? z হচ্ছে সামেশনের ফাংশন, তাই না? সো z টা আসলে এরকম না, z3 দেখেন ইনপুট কি? w5 w6 আর বায়াস দিয়েছি। তার মানে দেখেন z3 হচ্ছে এরকম a1 w5, এই যে দেখেন a1 হচ্ছে e তে w5 a1 w5 প্লাস a2 ঢুকছে w6 তে, তাহলে a2 w6 প্লাস এই বায়াসটা দিয়েছে। তো তাহলে বলেন আমার এখানে কি দরকার? w5 দরকার। এই z3 কিসের ফাংশন? w5 এর ফাংশন। তাহলে এখানে আমার কি লিখতে হবে? বলেন কি লিখতে হবে? del z3 del w5। আর এই নিচেটা কি লিখতে হবে? বলেন নিচেটা কি লিখতে হবে? del z3, এবার কি আমার w দরকার না b দরকার? b দরকার, তাহলে কি নেব? del b। ঠিক আছে? এবং এখান থেকে বলেন, এখান থেকে তো এটা আমরা বের করতে পারবো। del z3 del w5 এটা কত হবে? বলেন এটা কত হবে? a1 a1, তাই না? w5 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে? a1 হবে। আর del z3 del b3 এটা কত হবে? জাস্ট 1। ঠিক আছে? বাকি পার্ট আগের মধ্যে del l del a3 এটা আগে ডিফারেন্সিয়েট করে আসছে, এটা আমরা পারি। এটা একটা সিগময়েড, সিগময়েডকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a3 1 - a3। এগুলো আমরা আগে থেকে জানি। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এই পার্টটা আপনার ইজি ছিল, আমি না বলে দিলেও এটা আপনারা কিছুটা মাথা খাটিয়ে বের করতে পারতেন, যেটা ইজি। আচ্ছা, আর এরপরে আমাদের del l del w6 তো লাগবে। এটা কিসের মতো? এটা আসলে জাস্ট এই del l del w5 এটার মতো, জাস্ট এখানে w5 না হয়ে কি হবে? w6। আচ্ছা, এগুলো আপনারা নিজেরাও বানাবেন। তো যে জিনিসটা আসলে আমাদের লাগবে এখন সেটা হচ্ছে আরেকটা পিছনে গেলে কি হবে? এবার আমাদের এই জিনিসটা লাগবে del l del w1 বা w2 একই কথা, আর del l del b1। এটা আমাকে বলা লাগবে না, এটা আপনারা খাতায় লেখেন। প্রথম দিকে এটা সলভ করতে পারবেন বোনাস মার্ক, যদি ঠিক মতো সলভ করতে পারেন। হ্যাঁ, ভুলভাল হইলে হবে না। এই যে del l del w1 আর del l del b1 এই ফাংশনটা যদি ঠিক মতো লিখতে পারবেন, এই চেইন রুলটা বোনাস মার্ক। লেখা হইলে জাস্ট হাত ধরে আমি দিয়ে দেব। এখানে একটু মাথা রাখতে হবে, সো লেখা শুরু করার আগে একটু মাথা রাখতে হবে। তাইলে তার আগেরটা দেখতে পারেন। হ্যাঁ, এর আগেটা একটু চিন্তা করেন, del l del w5 এমনি সেখানে মাথা কাটান। আমি আপনাদের জন্য লিখে দিই, del l del w5 আমরা এভাবে বের করছি, del l del w5 প্রথমে del l del a3, তারপর del a3 del z3, তারপর del z3 del w5, এইভাবে বের করছি। এটা দেখেন, এটা দেখে তারপর মাথা কাটান এইটা তাহলে আমরা কেমনে বের করতে পারি।
পার্টটা বের হয়ে যাচ্ছে না শালা না না দেখি এটা তাই না দেখেন এটা ভুল ডেল এল এ 1 বলে কিছু নাই এই পার্টটা জিরো ডেল এল কিসের ফাংশন এল কিসের ফাংশন দেখেন আপনারা সবাই লেখা শুরু করছেন ডেল এ 1 দিয়ে না এটা হবে না কারণ এল এ 1 এর ফাংশন না এল এ 3 এর তো প্রথম পার্টটা ডেল এ 3 হবে হ্যাঁ প্রথম পার্টটা হবে ডেল এ 3 তারপর বাকিটা এল এ 3 এর ফাংশন হ্যাঁ এটা হবে না ডেল এ 1 বলে কিছু নাই এল হচ্ছে এ 3 এর ফাংশন তো প্রথম পার্টটা হবে ডেল এ 3 সেখান থেকে চিন্তা করেন স্টেপ বাই স্টেপ চিন্তা করেন আউটপুট থেকে যাদেরটা হয় নাই আরো ট্রাই করেন স্টেপ বাই স্টেপ চিন্তা করেন আউটপুট থেকে পুরো প্রসেসটা চিন্তা করেন আচ্ছা এটা দেখি একটু তো আপনারা ভুলে গেছে আপনি অনেকটু ঠিক ছিলেন বাট ভুলে গেছেন মাঝখানে একটা জায়গায় ভুল হয়েছে আচ্ছা 6 শর্টে দেখো